যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে, ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান। সবাই বঞ্চিত, সবাই লাঞ্ছিত, সবাই বিতাড়িত, সবাই প্রতারিত, কম বেশি, শুধু কাহিনীগুলি আলাদা। কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে, কিভাবে এটা ঠিক হয়ে যায়, কিভাবে ওটা ঠিক হয়ে যায়। কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে। নমস্কার মহান, আমার প্রণাম নেবেন। আমার নাম, আমি চেন্নাই থেকে বলছি। আমি একজন হোম মেকার। আমি প্রায় 3 বছর ধরে আপনাকে শুনছি এবং আপনার ভিডিও, কোর্স, কমিউনিটি আমি 3 বছর ধরে ফলো করে যাচ্ছি। তো এখন আমার কয়েকটি প্রশ্ন আপনার কাছে। আমার প্রথম প্রশ্ন, এই 3 বছরে আমি যা বুঝেছি, যতটুকু আমি বুঝেছি, তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট থিংস হলো বোধে বাঁচা। তো এই বোধে আমি বাঁচার চেষ্টা করছি, কিন্তু জগতে চলতে গিয়ে আমি কোথাও যেন হোঁচট খাচ্ছি। তো কিছু জিনিস আমি বোধ দিয়ে করতে পারছি, ম্যাক্সিমাম জিনিসই আমার জাগতিক বা দৈহিকটাই বেশি প্রাধান্য পাচ্ছে। তো এক্ষেত্রে আমি কিভাবে এগিয়ে চলবো, আমাকে যদি কাইন্ডলি একটু গাইড করেন। সমস্যাটা কোথায় বলুন, মানে কি আটকাচ্ছে, যেটা বুঝেছেন তার সাথে ক্ল্যাশ কোথায় হচ্ছে? আমি শাস্ত্রের কাছে এসে এক জিনিস শিখছি এবং জগতে যখন নামছি চলার ক্ষেত্রে বাইরে, সেখানে টোটালি অন্য জিনিস চলছে। তো কোথাও না কোথাও মিলছে না। কোথাও কি মিলছে না? মানে যেমন একটা উদাহরণ বলুন যেটা আপনার মনে হচ্ছে যে মিলছে না। আমরা শাস্ত্রের কাছে এসে কোথাও ভগবত গীতা বলুন বা যেখান থেকে বলুন, আমরা শুনেছি, আমি শুনেছি বা বুঝেছি যেটুকু, আমরা কোথাও শুধুমাত্র দেহ মন নয়, আমরা কনসিয়াসনেস। তো আমাদের জীবন দেহবোধকে যতটা পারা যায় কাটিয়ে কনসিয়াসনেসের উদ্দেশ্যে নিরীক্ষে হওয়া উচিত। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের চলা সমস্ত কিছুই কোথাও যেন একটা নীতি আদর্শ ডিপেন্ড করছে। বাইরে তো কোথাও দেখছি না সেরকম কিছু। ইনফ্যাক্ট বাইরেটা শুধুই লোভ, অর্থ, ক্ষমতা, সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার। সেখানে কোথাও না কোথাও তো পার্ট হয়ে যাচ্ছি। প্রথম ব্যাপার আমাদের দেখতে হবে, জগৎ অনেক পরে আসে, অনেক পরে। আগে আসে আমাদের সত্তা। আমরা পট করে বলি জগতের সাথে মিলছে না, আপনি না অনেকেই বলে যে আমরা যেটা বুঝি আধ্যাত্মিকতা সেটা জগতের সাথে মিলে না। প্রথম বিষয়, আগে দেখুন আমার ভিতরের সাথে মিলছে কি, এটা মুখ্য বিষয়। আমরা যেটাকে জগৎ বলি সেটা আমাদের ভিতরেরই আওয়াজ হয়। আমরা বলতে চাইছি যে আমি যেটা বুঝেছি জগতের সাথে সেটা মিলছে না। তার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যেটা বুঝছি তার সাথে কি আমি চলছি? আগে ওইখানে দ্বন্দ্ব কিন্তু বাইরে কোথাও নেই, দ্বন্দ্ব জগতে কোথাও নেই, খুব গ্যারেন্টিড ব্যাপার এটা। দ্বন্দ্ব থাকে আমাদের, আমরা নিজেদের সাথে অরাজি থাকি। আমরা যদি এমন, আমার মনে হয় না, আমি যতজনকে দেখেছি, যতটা নিজেকে দেখেছি, যতটা আমার অনুভব, তার উপর ভিত্তি করে বলবো যে আমার ভিতরে আমার আন্ডারস্ট্যান্ডিং এবং আমার চলায় যদি দ্বন্দ্ব না থাকে, তাহলে জগৎ বলে কিছু নেই। জগতের দ্বন্দ্ব তো দূরস্থান। জগৎ বলেই কিছু নেই। যেমন আমি বুঝছি যে আমি যতটা পারবো
কনসিয়াসনেস বা চৈতন্যের স্ট্যান্ড পয়েন্ট থেকে বাঁচবো। এটা তো আমার সিদ্ধান্ত, আমার ডিসিশন। হু কেয়ার্স যে কে চললো কে চললো না? বুঝতে পারছেন? আপনার পাশের বাড়ির স্বপন কাকা সে নিজেকে দেহ ধরে চলে, তা আমার কি? আমি কি করবো ওতে? প্রশ্ন হলো আমি বুঝলাম কোথাও, প্রথমত ব্যাপার হলো আমি বুঝলাম কি না মেনে নিলাম। অমুক স্বামীজি বলেছেন, তমুক মঠে বলেছে, তমুক আশ্রমে বলেছে, তমুক প্রসিদ্ধ বইতে লেখা আছে, গীতার কথা বললেন, সেই জন্য আমি অ্যাজাম্পশন নিয়ে নিলাম যে এটাই হওয়া উচিত। এটা অধ্যাত্মই নয়। অধ্যাত্ম হলো আমি কতখানি বোধে প্রবেশ করেছি, বুদ্ধিও নয়। মানে আমি আমার ভিতর থেকে যতদূর আমার বুদ্ধি জ্ঞান যা বুঝেছি তাকে অ্যাকসেপ্ট করে হারমোনিতে কতটা চলছি, নিজে কতটা চলছি। ঠিক আছে? তো যখন আমি এইভাবে চলতে শুরু করি তখন সবার আগে যেই পরিবর্তনটি ঘটে সেটি হলো আমরা জগতে কে কি হলো কে কি করলো এই নিয়ে মাথা ব্যথাই করি না। এবার নেক্সট পয়েন্ট আমি অবশ্যই বলবো, যেটা আপনি বলতে চাইছেন, জগতে সাথে মিলতে চায় না। ঠিক আছে? তো দেখুন, প্রথমত শাস্ত্র, মহাপুরুষ, ইতিহাস, আমি যত কথা বলেছি, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ যারা যেভাবে বলছেন তারা যতটুকুনি বুঝেছে, তারা কেউ আজ পর্যন্ত এই কথা বলেনি যে আপনি বোধে চলুন আর জগতের সাথে আপনার খুব তালমেল পাকিয়ে আপনি মিলে যাবে। এটা তো হয় না। কেউ সমুদ্রের ঢেউ দেখে বাঁচছে আর কেউ সমুদ্রের ডেপথ দেখে বাঁচছে। ফলে এই দুটো কখনোই তালমেল একসাথে নিয়ে চলবে না। আপনি আপনার কথা কি বলেন, আমি আমার নিজের জীবনে এই মুহূর্তের থেকে শুরু করে আগে 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 পরে যা কিছু চারিদিকে তাকালে আমি বহু দেখবো যে আমার সাথে মেলেই নি। আমি কোনো একটা বিশিষ্ট সম্প্রদায়ের ছিলাম, সেখানকার বিশিষ্ট যে মনোভাব, জগৎ বিশিষ্ট হয়ে চলতে চায়, তো জগৎ নির্বিশেষ হতে চায় না, তো আমার মেলেনি। কিন্তু তার সাথে সাধকের মনে এটাও থাকবে, সো হোয়াট? রামপ্রসাদ মাকে ডাকছেন আর জগতের সাথে মিলছে না। যদি তার আন্ডারস্ট্যান্ডিং এবং তার চলন মিলে যায়, অন্তরের সুর এবং আমার বাইরের সুর যদি মিলে যায়, এর পরে আসে জগৎ। বোঝা যাচ্ছে? তো এরকম কখনো হয় না। আমাকে বহু লোক প্রশ্ন করে, কালকে এরকম প্রশ্ন হয়েছে এরকম ধরনের, এই জগতের সাথে মেলানোওয়ালা প্রশ্ন। 100% ধরে রাখুন জগতের সাথে মিলবে না, আর তার সাথে এটাও 100% ধরে রাখুন, ইউ ডোন্ট বদার অ্যাবাউট। আপনার কিছু এসেও যায় না যে আপনি ইগোয়েস্টিক নয়, আপনি খুব বেশি রিজিড নয় যে হু কেয়ার্স, এরম নয়। আপনি প্রেমপূর্ণ, আপনি শান্ত, কিন্তু আপনি জগতের বৈচিত্র্যের মধ্যে এটাও দেখেন, ঠিক আছে আরেকজনের আরেকটা মতামত, আরেকজনের আরেকটা মতামত। ম্যাচুরিটিতে এটাই বলে আধ্যাত্মিক, যে আমরা বিরোধী দেখি না, আমরা বিবিধতা দেখি। মহামায়ার জগতে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত। কেউ মনে করবে সত্য বলা উচিত, কেউ বলবে মিথ্যে বলা উচিত, কেউ বলবে চোর হওয়া উচিত, কেউ বলবে পুলিশ হওয়া উচিত। এটাই তো খেলা, এটাই তো প্লে। এটা না বললে তো হবেই না। বোঝা যাচ্ছে বিষয়টা? তো এই দিক থেকে কিন্তু প্রথম বিষয়, বোধে হোঁচট বলে কিছু থাকে না। মায়ের কোলে যেমন বাচ্চা হোঁচট খায় না, আপনি যতখানি অংশ বোধ তো ধীরে ধীরে পাকে। এটা একটা জার্নি, এটা কখনো একটা বিন্দু নয়। আমি বহুবার বলেছি, আবারও বলছি, এই জার্নিতে এমন কখনো হয় না ব্যক্তি হোঁচট খায়। শুধুমাত্র এইটা হয় ব্যক্তি যখন সজাগ থাকে না, যেই মুহূর্তটা বুঝবেন, আপনি রাস্তায় হাঁটছেন, যেই মুহূর্তে আপনি সজাগ নয়, হোঁচট ওই অসজাগ মন দিয়েছে, হোঁচট সজাগতা দেয়নি। মায়ের কোল কখনো আপনাকে ধাক্কা দেয় না। আপনি যদি ধাক্কা খাচ্ছেন জানবেন ওই মুহূর্তে আপনি মায়ের কোল থেকে সরেছেন। ঠিক আছে? তো এর সাথে এটাও বলি, এক বিন্দুতে একসাথে কেউ চট করে সবকিছু করে ফেলতে পারে না, কেউ না, আমিও নই। আমি আপনার সাথে কথা বলছি, আপনি 3 বছর শুনছেন আমাকে, আর আমি এই জার্নিটা 18 বছর নিয়ে চলছি। তো এই 18 বছরের জার্নিতে আমি কিন্তু এই কথা বলতে পারি না যে কোনো কিছু একদিনে ঘটেছে বা ঘটছে, এবং এটাও বলতে পারি না মাই জার্নি এন্ডস। কি জানি পুরো প্রকৃতি, পুরো অস্তিত্ব আরও কি কি দেখাবে, আরও কি কি শেখাবে, আই এম রেডি টু অ্যাকসেপ্ট। এটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে দেখি না যে কি হবে জীবনে, দেখা যাক, লেটস কাম, কি হয় দেখি না। এই যে কথাগুলি বলছি, যে টিউনগুলো আমি চুজ করছি, এগুলো কিন্তু নর্মালি বোধের টিউন হওয়া উচিত। বোধ কি বলুন তো, একটা ওয়াননেস, একটা শিকার সম্পূর্ণ। দেখা যাক জীবনে কি হয়েছে, ঠিক আছে, আছে বিবিধতা, একটা শিকার,
সম্পূর্ণরূপে। এই যে হোঁচট মানেই তো আমার সামনে কিছু অবস্টাকেল দেখছি। আপনি যখন রাস্তার স্পিড ব্রেকারগুলোকে, বাম্পারগুলোকেও অ্যাকসেপ্ট করেন, তার মানে এই না আপনি হোঁচট খাবেন। অ্যাকসেপ্ট করা মানে ওটা উঁচু আছে মানেই আমাকে ওটাকে ডিঙিয়ে যেতে হবে। কিন্তু ওই যে স্পিড ব্রেকারটার, ওটার একটা পারপাস আছে যেন রাস্তায় অ্যাক্সিডেন্ট না হয়। তো বোধবান ব্যক্তি কখনো ওটাকে অবস্টাকেল হিসাবে দেখে না, হোঁচট হিসাবে দেখে না। প্রথমত দুটো জিনিস একসাথে ঘটে। এই উদাহরণে যদি দেখি, এক ব্যক্তি অবস্টাকেল হিসাবে দেখে না, ওটাকে জীবনের অংশ হিসাবে দেখে। যা কিছু সমাজে আছে, যা কিছু জীবনে আছে, ইভেন নিজেদের জীবনে আছে, সব কিছুকে অংশ হিসাবে স্বীকার করে। হ্যাঁ, এরও প্রয়োজন আছে। আমি কোনো একটা সময় অপরিপক্ক ছিলাম, তারও প্রয়োজনীয়তা ছিল। আমি একটা সময় সোকল্ড ভুল করেছি, তারও প্রয়োজনীয়তা ছিল। আজকে আমি বুঝছি, এটা করছি, এরও প্রয়োজনীয়তা আছে। ফিউচারে কিছু চ্যালেঞ্জ আসবে, ইট উইল বি অলসো নেসেসারি ফর লাইফ। প্রথমে এটা থাকে। দ্বিতীয় জিনিস এটা থাকে, যেহেতু আপনি সম্পূর্ণ স্বীকার করেছেন, আপনি সম্পূর্ণ সজাগও বটে। স্পিড ব্রেকারের কাজ গাড়ি যে আছে সামনে, গাড়ির স্পিড কমানো। স্পিড ব্রেকার হোঁচট খেতে বানানো হয়নি। যখন আপনি সজাগ, তখন আপনি স্পিড ব্রেকারকে স্বীকারও করবেন, বাম্পারকে স্বীকারও করবেন, প্লাস হোঁচটও খাবেন না। কি হয়, আমরা আগেই হোঁচট খাই, আমাদের মনে হয় আমরা ধর্মের পথে চলছি আর হোঁচট খাচ্ছি। কিন্তু আমার যতদূর মনে হয় কোনো ধার্মিক ব্যক্তি এই কথা আজ পর্যন্ত বলেনি। এইসব কথা তারাই বলেছে যারা ধর্মের পথে, সোকল ধর্মের পথে বা মান্যতার পথে চলছে, অথচ তারা ভিতর থেকে খুব দুঃখী আছে। তারা তাদের জীবনে, তাদের বোধে খুশি নয়। তারা সবসময় কমপ্লেন করছে। তুমি ধরুন কেউ মাছ খায় না, নিরামিষ খায়, খুব ভালো কথা, ঠিক আছে। এইবারে সে যদি কেউ সবসময় বলে এ মাছ খাচ্ছে খারাপ, ও মাছ খাচ্ছে খারাপ, তার মানে কি সে নিজে নিরামিষ খাওয়ার সাথে খুশি নয়। সে কনস্ট্যান্ট অন্য কি করছে দেখছে। তার ধর্ম তাকে যথেষ্ট স্পেস, যথেষ্ট শান্তি, যথেষ্ট নীরবতা দিচ্ছে না। আমি চেতনায় চলছি, আমি কনসাসনেসের থ্রু দিয়ে জীবনকে দেখছি, বাইরে আর 5টা মানুষ দেখছে না, ওইভাবে চলছে না। হাউ উইল টু ডিল? দেখুন, দুটো জিনিস থাকে এই ডিলের মধ্যে। প্রথম থাকে যেটা আমি বললাম, ওটাকেই আবার বলবো, ওই দুটোই পয়েন্ট, একদম দুটো পয়েন্ট একদম লিখে নিন। আপনার হাতে পেনও আছে, আপনি লিখে নিতে পারেন। প্রথম হলো টোটাল অ্যাকসেপ্টেন্স, আমার কোনো বিরোধ নেই, এটা দরকার। দ্বিতীয় জিনিস, আমার বিরোধ নেই কিন্তু আমি সর্বদা সজাগ, আমি ধ্যানী। বোঝা যাচ্ছে? একটা ব্যক্তির জন্যে আর একটা নৈর্ব্যক্তিকতার দিক থেকে। ব্যক্তির দিক থেকে সর্বদা সজাগ থাকতে হয়, উদাহরণ দেব আমি। আর নৈর্ব্যক্তিক সত্তা, আমরা দুইয়ের মিশ্রণ তো। নৈর্ব্যক্তিক দিক থেকে সব আপনার থেকে আলাদা কিছু নেই। আপনার মধ্যে যে অস্থি, আপনার মধ্যে যে চিৎ সত্তা, যে কনসিয়াসনেস, সেটাই সব হয়েছে। যে ব্যক্তি পাঁঠা কাটছে আর যে ব্যক্তি তুলসীর মালায় জপ করছে, এই দুজনের মধ্যে একই শক্তি খেলছে, কিন্তু একই শক্তি দুটো হয়েছে। যেই শক্তিতে মহিষাসুর হয়েছে, সেই শক্তিতেই দুর্গা হয়েছে, শক্তিতে কোনো ভেদ নেই। হ্যাঁ, সেই জন্যই তো শুম্ভ নিশুম্ভ যখন যুদ্ধ হচ্ছে, মা বলছেন যে এ শুম্ভ নিশুম্ভ, আমি ছাড়া কিছু দ্বিতীয় নেই, তোমারও শক্তি আমারই শক্তি, ব্রহ্মার শক্তিও আমার, তোমার শক্তিও আমার, একটি শক্তি আছে। এটা হলো, আমি এটাকে অনেক সময় বলে থাকি, জগতের মা হয়ে যাওয়া। আপনার 5টা ছেলে 5 রকম, কিন্তু প্রত্যেকেই আপনার থেকে ভিন্ন নয়। ফলে জগতের যে বিবিধতা, এই বিবিধতাকে পার্থক্য, ডিফারেন্স হিসাবে, অপোজিটস হিসাবে না দেখা। যেমন একজন খেলাতে বল করে আর একজন ব্যাট করে, ঠিক আছে, এরা বিরোধী নয়, দে আর দ্য পার্ট অফ প্লে। একজন বল করবে, একজন ব্যাটিং করবে, একজন আম্পায়ার হবে। কিন্তু যখন খেলা কি হয়, ব্যাটসম্যানকে যদি আউট দেখায়, তখন মনে হয় না অ্যাপারেন্টলি যে আমাকে যে আউট দেখাচ্ছে, আমার আউট হওয়া উচিত ছিল না। এই যে উপরে মনে হয় আমি 6 মারলাম, ঠিক আছে, আমি ভাবলাম 4 হয়ে যাবে, 4 হলো না, একজন বলটা ধরে নিল গিয়ে আমাদের লাইনের কাছে, বর্ডার লাইনের কাছে। তাহলে অ্যাপারেন্টলি কি, ও আমাকে অবস্টাকেল দিচ্ছে। কিন্তু ভাবুন, যদি একজনও ওখানে ফিল্ডার না থাকে এবং বলটা না ধরে, খেলা হবে? খেলাই হবে না। একজন ব্যাটসম্যান, সে বলটাকে কিভাবে দেখে, চ্যালেঞ্জ হিসাবে দেখে, আমি কিভাবে মারবো। কিন্তু ভাবুন, বলছে ওকে তোমার জীবন থেকে চ্যালেঞ্জ সরিয়ে দিচ্ছি আর বল করবো না, তাহলে কি করে হবে? তো এই টোটালটা নিয়ে
একটা প্লে। তো কনসিয়াসনেস হিসাবে জীবনকে দেখার অর্থই হলো এই টোটালকে দেখা, কোনো জিনিসের সাথে না নেই হ্যাঁ নেই। এইবারে প্রশ্ন হলো হাউ টু ডিল। তখন দ্বিতীয় সূত্র বলছি, বি ধ্যানী, বি মেডিটেটর। মেডিটেটিভনেস, ধ্যান আপনাকে অন্যের স্থিতি বুঝতে সহায়তা করে একটা পোর্শনের, যে হ্যাঁ ওর স্থিতিতে আছে। শুয়োপোকার জায়গায় সুন্দর, প্রজাপতির জায়গায় সুন্দর, এই অ্যাকসেপ্টেন্স ধ্যান দেয়, অ্যাজ ইট ইজ দেখায়। দ্বিতীয়, শুয়োপোকাকে গায়ে রগড়াতে ধ্যান শেখায় না, ওখানে অ্যালার্টনেস আমাদের কাজে লাগে। কি আমরা শুয়োপোকার সাথে ওইভাবে ডিল করবো না। যেমন আমি একটু আগে আলোচনা করছিলাম আমাদের একজন মেম্বারের সাথে, আমি বলছিলাম যে আমাদের একজন পরিচিত আছে, সে হয়তো খুব মানে কাজগুলো খুব সিনসিয়ারলি করে না, ঠিক, আমাদের এগুলোই সমস্যা ছোটোখাটো। তো ধ্যান কি বলছে, ওই যে ব্যক্তিটি কাজ সিনসিয়ারলি করে না, ওই যে ল্যাক অফ সিনসিয়ারিটি, এটাও পার্ট অফ লাইফ, ঠিক। আমার কোনো না নেই, বুঝুন এই বিন্দুটা খুব গুরুত্বপূর্ণ বিন্দু, এটাতেই সবাই মিস করে। আমার কোনো না নেই, ওকে ইউ আর দ্যাট, তোমাকে জগদম্বমন বানিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমার প্রজেক্টে আমি তোমাকে অ্যাপয়েন্ট করব। বোঝা যাচ্ছে? আমরা কি করি, এই লোকটি ভালো না, একটা জাজমেন্ট দিই, এই লোকটির ভালো হওয়া উচিত নয়, ফলে আমরা বলি তুমি আমার জীবনে আসবে না, তুমি আমার সাথে কথা বলবে না, বা যাকে ভালো বলি তুমি এসো। একটা ওকে ভাব থাকা উচিত যখন নিজেকে চেতনা হিসাবে দেখব। ওকে, তোমার অন্য কিছু ভালো লাগে, এর অন্য কিছু ভালো লাগে, আমার অন্য কিছু ভালো লাগে, ওকে খুব ভালো কথা। তুমি কি ভালোবাসো, তুমি গান গাইতে ভালোবাসো, আমি কি ভালোবাসি, আমি হয়তো কম্পিউটারে কোনো সফটওয়্যারের কাজ ভালোবাসি। এইবারে কেউ হয়তো ম্যাথামেটিক্স করতে ভালোবাসে। এইবারে ব্যাপারটা কি, দুটো স্থিতি, আমরা দুজন একসাথে না বুঝে থেকে যাই, তারপরে কি হয়ে যায়, এ গান গাইছে আর আপনি অঙ্ক করছেন, হচ্ছে না, অসুবিধা হচ্ছে আর ঝামেলা, এটাই নর্মাল ঝামেলা। আমরা তখন কি হয়, আমরা ওই যে গান গাইছে লোকটির বিরোধী হয়ে যাই। আমি বলছি অঙ্ক করা জীবনের একটা পথ, একটা দিক, গান গাওয়া জীবনের একটি দিক। তাহলে দেন হাউ টু ডিল, এখানেই ধ্যানী হন এবং যে গান গাইছে তার ঘর থেকে সরে যান বা তার সাথে আলোচনায় যান, তাকে বলুন তুমি গান গাইছো তো আমি এই সময়টা যখন পড়ছি তুমি গান গেও না। অথবা যদি কথা বললেও কথা না শোনে, যেটা আমরা নর্মালি বলে থাকি, তাহলে ট্যাক্টফুলি হ্যান্ডেল করুন, কিন্তু বিরোধী হয়ে যাবেন না। বিরোধী হয়ে গেলে ইউ উইল সাফার। আপনি ভেদ বোধ করবেন, আপনি জীবন থেকে কাটা বোধ করবেন, আপনার ভিতরে সবসময় অ্যাংজাইটি ডিপ্রেশন থাকবে, লোনলিনেস থাকবে, প্রিভিলেজ বোধ করবেন, যাবতীয় বিকৃতি ঘটতে থাকে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ একমাত্র তখনই ঠিক নেওয়া যেতে পারে যখন ব্যক্তি খুব সজাগ আছে। তাই সজাগতার অর্থ দাঁড়ায় একদিক থেকে আমি আপনাকে পূর্ণ অ্যাকসেপ্ট করেছি, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি রং করতে ভালোবাসেন আর আমি গাড়ি চালাতে ভালোবাসি, ফলে আমরা একই ফিল্ডে কাজ করতে পারি না। কিন্তু আপনি যে রং করছেন এতে কোনো বিরোধ নেই, বোঝা যাচ্ছে? আমরা কি হয়, যেহেতু আমরা চাই দুজনই একই রকমভাবে চলবে এবং একসাথে চলতে হবে। ওয়াই? আপনার যখন রঙের দরকার পড়বে আপনি আমার কাছে আসুন, আমার যখন গাড়ির কোনো কিছু দরকার পড়বে আমরা আপনার কাছে যাব, ব্যাস। এই বুদ্ধিমত্তায় জীবন চলবে। বুঝে যাচ্ছে? তাহলে মহারাজ, জগতে যে যা করছে, যা পারপাস নিয়ে করছে, সেক্ষেত্রে তো কোনো কিছু বলাই যাবে না, ইনফ্যাক্ট প্রতিবাদের ভাষা ওঠা কি উচিত? উঠবে। কারোর মধ্যে যদি এই কনফিগারেশন থাকে যে সে কোনো রকমের প্রতিবাদ করবে, সে প্রতিবাদ করবে। এবং দেখুন জীবন চলতে যাওয়াতে প্রতিবাদও একটা পার্ট, কিন্তু ঠিক আছে, কিন্তু আমি বলছি না যে জীবনে কোনো কিছু থাকবে না, ঠিক আছে, কিন্তু আমি বলছি যেন গ্রহণশীলতার অভাব না থাকে, বিরোধী হয়ে প্রতিবাদ না হয়। যেমন মা বা বাবা সন্তানের যদি সে ল্যাক অফ অ্যাটেনশন তার হয়ে যায়, সে পড়াশোনার থেকে খেলায় বেশি মন দেয়, বন্ধু বান্ধবে বেশি মন দেয়, বাবা মা প্রতিবাদ তো করে, কিন্তু কোথাও কি তার ভালোবাসা কম পড়ে যায় নাকি? কিন্তু আমাদের কম পড়ে। আমরা চাই ওই ব্যক্তি ওয়াইপ আউট হয়ে যাক, ওই ব্যক্তি আমার মতো হয়ে যাক। প্রতিবাদ এর অনেক ভাষা হয়, প্রতিবাদের মানে কিন্তু বিরোধ নয় শুধুমাত্র, ঠিক আছে?
বাদ, এই বাদ শব্দটাই এসছে সত্যকে প্রতিষ্ঠিত করার থেকে। আমি যেটা ট্রুথ সেটা রাখতে চাই। এখন প্রশ্ন হলো, আপনি তো প্রতিবাদ করলেন, কিন্তু যেই ব্যক্তিকে প্রতিবাদ করছেন সেই ব্যক্তির মধ্যে কি আদৌ কোনো চেঞ্জ সে কি অ্যাকসেপ্ট করছে? নাহলে আপনার গলা ফাটানোই সার হবে। তো যেইখানে এরকম সেখানে প্রতিবাদের ভাষা কি হবে? সত্য তো বুঝলাম, সত্য কি? সত্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। সমাজে চলতে গেলে কিছু, বা পরিবারে চলতে গেলে আমাদের কিছু একটা প্রোটোকল নিয়ে চলতে হয়। ওটা ইটস নট ট্রুথ, এটা একটা জীবন চলার একটা প্রোফর্মা। মা এরমভাবে চলবে, রান্না করছে, বাবা আর্ন করছে, মেয়ে এরম করছে, এগুলো একটা চলতি বিষয় চলেছে। এর এদিক ওদিকেও হতে পারে, কিন্তু আমরা কি করি? আমরা এই ছবিটা দেখেই খালি বলতে শুরু করবো এমনই হতে হবে, এমনই হতে হবে, নালি আমি প্রতিবাদী হয়ে উঠবো। তুমি মা হয়ে এমন কেন, তুমি মেয়ে হয়ে এমন কেন, তুমি ছেলে হয়ে বাবা হয়ে এমন কেন? তখন দেখতে হবে তার জীবনের স্টোরিটা কিভাবে গেছে। বোঝা যাচ্ছে? আমরা সুবিধাজনক একটা ছবি বানিয়ে নিই নিজের, এবং সম্পর্কগুলো কি ওর মধ্যে দিয়ে দেখতে চাই। এটাই কিন্তু ভেদ, এটাই কিন্তু ডিফারেন্সিয়েট করা। পার্সোনালিটিকে আমরা গুরুত্ব বেশি দিচ্ছি কনসিয়াসনেস থেকে। প্রত্যেকে জীবনে শান্তি চেয়েছে, এটা একদম বেসিক নিড, কিন্তু প্রত্যেকের জীবনের স্টোরি লাইন আলাদা আলাদা গেছে বলে এক একজনের সংস্কার এক এক রকম হয়েছে। এটা আগে বোঝা, এর থেকে পেশেন্স আসে। এইবারে প্রতিবাদ কাজের কাজ হবে কিছু। এইবারে আপনি বুঝতে পারবেন যে প্রতিবাদের ভাষা কি হওয়া উচিত। এর জন্য বাচ্চার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো মাথায় হাত দিয়ে বাচ্চাকে দুবার বলা, বাবা ঘুমিয়ে পড়, এটাই কিন্তু প্রতিবাদ। বাচ্চা মোবাইলটা নিচ্ছিল, আপনি বাচ্চার মাথায় হাত বুলিয়ে মোবাইলটা রেখে দে, এখন ঘুমিয়ে পড়। তাকে কি ঘুষি মারবেন আপনি প্রতিবাদের ভাষায়? না, তার সামনে আপনি ঝান্ডা ধরবেন। আবার বাইরে যদি ম্যাচিওর পার্সন হয় তার জন্য একরকম প্রতিবাদের ভাষা, বাড়িতে যে কাজের মেয়ে আসে তার জন্য আরেক রকমের প্রতিবাদের ভাষা। সব ক্ষেত্রে কি আমরা একই ভাষা ব্যবহার করি? একই রকম জিনিসকে ইউজ করব? একই রকম টুল তো ইউজ হবে না। ঠিক তেমনই, তা কোন টুলটা ইউজ করব এটা বোঝার জন্য দুটো জিনিস দরকার। এক, নিজের ছাঁচে সবাইকে ঢেলে না ফেলা, যেটা পরিবারে, সমাজে, সব জায়গায় হয়, এক্সপ্লয়টেশন। নিজের মতোই সবাইকে বানিয়ে ফেলতে হবে, নালি প্রতিবাদ। এর থেকে বাঁচুন। জানুন একই চেতনা নানা রকমভাবে ভাইব্রেট হয় অ্যাকর্ডিং টু টাইম, স্পেস অ্যান্ড পারসন। এটা হয় প্রথম। দ্বিতীয় জিনিস হলো, আমি প্রতিবাদ কেন করছি, কোনো জিনিসের বিরোধ কেন করছি, এটা পরিষ্কার হতে হবে। আমি কি তাকে নিজের ছাঁচে ঢেলে ফেলতে চাইছি? ভাই, যদি দেখি তার মধ্যে কিছু নেগেটিভিটি আছে, আমি তাকে ভালোবাসি, যেটা নর্মালি হয় পরিবারের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে, তাহলে আগে দেখুন সে বোঝার মতো যোগ্য হয়েছে কিনা, সে বুঝবে কিনা আপনার ভাষা। অনেকেই বলেছিল 1000 বার ধৃতরাষ্ট্রকে বোঝানো হয়েছিল, কিন্তু ধৃতরাষ্ট্র বোঝেনি, সেই স্থিতিতেই ছিলেন না বোঝার। এত হিতাকাঙ্ক্ষী কৃপাচার্য, দ্রোণাচার্য, বিদুর, ভীষ্ম পিতামহ, কেউ বোঝাতে পারছে না তাকে, আর সবাই শুভাকাঙ্ক্ষী। তো বুঝতে হবে ব্যক্তি বুঝতে রাজি কিনা। ঠিক আছে? তো অনেকগুলি দিক থাকে। প্রতিবাদী উত্তর হবে তা নয়, আবার প্রতিবাদ করবও না তাও নয়, তাও করতে হবে জীবনে, তার একটা পার্ট। আবার আমি প্রতিবাদ করলেই যে পরিস্থিতি অনুকূল হয়ে যাবে তাও নয়। আপনি 30 বছরের একটা অভ্যাসকে প্রতিবাদ করে বদলাতে পারবেন না। খুব পেশেন্সফুলি ধীরে ধীরে এগোতে হবে। সেখানে যদি আমরা হার্শ কিছু প্রয়োগ করে দিই, দেখা যাবে আপনার সম্পর্কটাই নষ্ট হয়ে গেল। প্রতিবাদের তো লাভ কিছুই হলো না, উল্টে আরো ঝামেলা বেড়ে গেল। হ্যাঁ, তো প্রতিবাদের ভাষা কখনো সাইলেন্ট, কখনো পেশেন্স, কখনো দুটো শক্ত কথা বলা, অনেক রকম হতে পারে। ভালোভাবে দেখুন জীবনের সাথে যে কোন জিনিসটি জীবনের সৌন্দর্যের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে চলছে, সেটা করা উচিত হবে। ভালো থাকুন, আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী সময়ে আবার কথা বলবো। নমস্কার, ভালো।